সংসদ ঐক্য বাইরে কোন্দল, হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না দলীয়করণ, অস্থিরতা সৃষ্টি করলে ছাড় নয় হুঁশিয়ারি বিএনপির, সরকারি দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ জামায়াতের। সংসদে সমঝোতার কথা বলবেন, আবার সেই দিন সন্ধ্যায় ডাকসু নেতাদের উপরে হামলা করবেন। এই দ্বিচারিতা জনগণ মেনে নেবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। ক্যাম্পাসকে অস্থিতিশীল না করার আহ্বান ছাত্র দলের, সতর্ক থাকতে হবে প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র থেকে, হল দখলের রাজনীতি ফিরতে দেয়া হবে না হুঁশিয়ারি ডাকসু ভিপির। সোশ্যাল মিডিয়ায় যেন এই ধরনের গুপ্ত সদস্যদের তৎপরতা বন্ধ করা হয়, সেজন্য ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই কোনো ক্যাম্পাস যেন অস্থিতিশীল না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করব। ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে কেউ রাজনীতি করবে, ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মেনে নেবে না জামাত, গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে থাকার ঘোষণা, জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি, অরাজকতা হলে ছাড় নয়। এনসিপিতে যোগ দিলেন যুবদলের সাবেক নেতা ইসাহাক সহ বেশ কয়েকজন, নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্য দরজা খোলা, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দুষছেন এলজিআরডি মন্ত্রী, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুদ, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু, সংক্রমিত প্রায় 1400, তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর সর্দি নিউমোনিয়ায় আক্রান্তের চাপ, উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা, রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল, নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সমরমন্ত্রীর। সংসদে সরকার ও বিরোধী দলের ঐক্য, আর বাইরে কোন দলে লিপ্ত তাদেরই দুই ছাত্র সংগঠন। হঠাৎ করে উত্তপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতি। বিএনপি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ চলবে না, অন্যদিকে সরকারি দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে ছাত্র দলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জামাত। ক্যাম্পাসে সংঘাত বন্ধ আর সহাবস্থান নিশ্চিতে সাংগঠনিক অভিভাবকের ভূমিকা চান বিশ্লেষকরা। দেখব হাসান ওয়ালির রিপোর্ট। দেয়াল লিখন কেন্দ্র করে চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের জেরে ছাত্র রাজনীতিতে ছড়িয়ে পড়েছে উত্তাপ। একই ঘটনাকে কেন্দ্র করে পাবনা ও সবশেষ বৃহস্পতিবার রাতে ফেসবুকে ফটো কার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উত্তেজনা। রাজপথে যখন ছাত্র সংগঠনগুলোর মারমুখী অবস্থান, ঠিক তখনই সংসদে জ্বালানি সংকট নিরসনে অভূতপূর্ব ঐক্য মূলদল বিএনপি জামায়াতের। এ বিষয়ে প্রশ্ন ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরীর কাছে। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করা হবে না। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। একই বিষয়ে ঝিনাইদহে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, সংসদে বিএনপি ঐক্যের কথা বললেও অন্যদিকে সংঘাত উস্কে দিচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন। সংসদে সমঝোতার কথা বলবেন, আবার সেই দিন সন্ধ্যায় ডাকসু নেতাদের উপরে হামলা করবেন। এই দ্বিচারিতা জনগণ মেনে নেবে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণের পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব নিতে হবে মূল দলকেই। গত 2 দিন যাবত যা হয়েছে সেগুলো হয়তো আগেই প্রাক্কলন করা এতটা যায় নাই, কারণ এগুলো অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে অথবা হঠাৎ করে হয়েছে। তো এই ঘটনাগুলো হয়তো এখন আমলে নিবে মাদার অর্গানাইজেশনগুলো এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। যদি না নেয়, এইটা কিন্তু তাদের কারোর জন্যই ভালো হবে না। ছাত্র সংগঠনগুলোকে ফ্যাসিবাদ আমলের পথে না হেঁটে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়নের তাগিদ বিশ্লেষকদের। আপনার ভবিষ্যৎ তরুণদেরকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন, যাচ্ছে তার কাছে। রবিন, আমরা রিপোর্টে যেমন দেখলাম কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে কিন্তু ছাত্র রাজনীতির যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া আমরা দেখছি, কেন আসলে হঠাৎ এই উত্তাপ
রূপ নিল ছাত্র রাজনীতি? আমরা এর আগে দেখছিলাম যে চট্টগ্রামে এরকম একটি ঘটনা ঘটেছিল, অর্থাৎ দুই ছাত্র সংগঠনের মধ্যে একটি যে সংঘাতময় পরিস্থিতি। তারপর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থাৎ শাহবাগ থানায়ও কিন্তু যে একই ধরনের একটি চিত্র দেখা গেল এবং সেখানে আসলে যেটি বলা হচ্ছে, অর্থাৎ যে গতকালকের যে ঘটনাটি, গতকাল সন্ধ্যায় যে ঘটনাটি ঘটেছে, সেখানে কিন্তু যেটি বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যাকে নিয়ে একটি যে ফটো কার্ড, সেটি মানে খুব বিতর্কিত একটি ফটো কার্ড নিয়ে কিন্তু যে এই মানে অবস্থার সূত্রপাত হয়েছিল। তো সেই জায়গায় আজকে কিন্তু মানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে মাদার সংগঠন যদি বলতে যাই, অর্থাৎ বিএনপি ও জামায়াতের নেতারা, তারাও কিন্তু যে সেই জায়গাতে কথা বলেছেন এবং সেখানে আজকে অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং সেখানে তিনি যে কথাটি বলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণের কোনো সুযোগ নেই এবং যদি কেউ অস্থিরতা করে বা বিশৃঙ্খলা করে সেক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং আইনের বাইরে কারো যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ সেখানে যদি কোনো অস্থিতিশীল বা বিশৃঙ্খলা করা হয় তাহলে যে সরকার কোনো ধরনের ছাড় দিবে না, সেই বার্তাটি কিন্তু যে তিনি দিয়ে রেখেছেন। এবং অন্যদিকে আজকে কিন্তু যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনিও কিন্তু একটি কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সেখানে তিনি বক্তব্যে যে কথাটি বলেছেন যে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এমন একটি বক্তব্য তিনি রেখেছেন এবং সেখানে তিনি যে অভিযুক্ত করেছেন সেটা হলো যে সরকার একদিকে সংসদে গিয়ে ঐক্যের কথা বলছে কিন্তু অন্যদিকে তারা তাদের যে ছাত্র সংগঠন তাদেরকে উস্কে দিচ্ছে। তো সেই জায়গাতে ছাত্র সংগঠনকে অর্থাৎ ছাত্র দলকে যেন সংযত করা হয় সে আহ্বান জানিয়েছেন। আমরা কিন্তু দেখছি যে আপনি বলছিলেন মাদার সংগঠন, সেক্ষেত্রে কিন্তু ছাত্র রাজনীতির যারা সিনিয়র তারাও কিন্তু আসলে মানে পাল্টাপাল্টি আক্রমণে জড়িয়ে পড়ছে। আজকে যে সেটি আপনি ঠিকই বলেছেন, আজকে মানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে নেতারা তারাও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং সেখানে কিন্তু যে পাল্টাপাল্টি বক্তব্য বা পাল্টাপাল্টি অভিযোগ ছিল। রাব্বি, এই বিষয়ে আমরা একটু পরে আলাপ আলোচনায় আসতে চাই। একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, একটু দেখে নিচ্ছি। শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার মারধর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং এ নিয়ে আজকে কিন্তু ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতারা কথাও বলেছেন। প্রতিবেদনটি দেখছি, তারপর ফিরছি আলোচনায়। ফেসবুকে ফটোকার্ড ঘিরে ছাত্রদল ছাত্র শিবিরের উত্তেজনায় বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। মারধরের শিকার হন ডাকসুর দুই নেতাসহ কয়েকজন সাংবাদিক। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রদলের 4 সদস্যের কমিটি গঠন। 26টি ইউনিটের সাথে আমরা এমন পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ক্যাফেটেরিয়ায় ব্রিফিং করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় তিনি সকল প্রকার প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। এ ধরনের ভুয়া ফটো কার্ড শতবার ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশকে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হবে বলে তারা শঙ্কিত সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু আমরা বলেছি যত যাই হোক ক্যাম্পাসকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য যা করণীয় তাই করতে হবে। কোনোভাবেই কোনো ক্যাম্পাস যেন অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করব। একই দিন ক্যাম্পাসে চলমান অস্থিরতার জন্য ছাত্রদলকে দায়ী করে গণমাধ্যমে ক্ষোভ জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম। বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করে হল দখলের রাজনীতি ফিরতে দেওয়া হবে না। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে তাদের কোনো অবস্থান নাই, তারা আবার সেই ক্ষমতার রাজনীতির মাধ্যমে এই ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি তৈরি করার মাধ্যমে তারা ক্যাম্পাসে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তো আমরা এইটা দৃঢ়কণ্ঠে বলছি, ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে কেউ রাজনীতি করবে, কেউ এই যে হকি স্টিক, স্টাম্প, কিরিজ দিয়ে ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। এদিকে এ ঘটনায় নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের ফটোকার্ড ও শাহবাগ থানায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবাইকে শান্ত থাকার পাশাপাশি দেয়াল লিখন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। দুইটা ঘটনায় দুই রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা হলো ফেসবুক পোস্টের অভিযোগ আসছে, সেই অভিযোগটা সত্যতা খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে একটি তদন্ত কমিটি করেছে এসএম হলের প্রমুখ। শাহবাগ থানায় যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের ঘটনায় আমি একটা তদন্ত কমিটি করেছি 6 সদস্যের।
সাধারণ শিক্ষার্থীদের আশঙ্কা, এমন রাজনৈতিক দ্বন্দ্ব চলতে থাকলে ক্যাম্পাসে আবারও নষ্ট হবে শিক্ষার পরিবেশ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও দেশের যে কোনো সংকটে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান তাদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে সংগঠনের নেতারা আসলে কি বলছেন, বা তাদের পরবর্তী কর্মসূচি বা তদন্ত কমিটির কি আপডেট? না, একটি তো ছাত্রদলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিন্তু তারা যে কথাটি বলছে যে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এবং আর আজকে কিন্তু যে পাল্টাপাল্টি বক্তব্যও কিন্তু দেওয়া হয়েছে, যেখানে পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং সেখানে আজকে ছাত্রদল সভাপতি তিনি ছাত্র শিবিরের দিকে ইঙ্গিত করে যে কথাটি বলেছেন যে একটি সংগঠন অর্থাৎ ছাত্র শিবিরের কথা তিনি উল্লেখ করেছেন যে তারা গুপ্ত রাজনীতিতে লিপ্ত আছে, তো সে জায়গায় যেন গুপ্ত রাজনীতি পরিহার করা হয় সে আহ্বান তিনি জানিয়েছেন এবং যে কোনো ধরনের অপতথ্য বা প্রোপাগান্ডার বিরুদ্ধে যেন সতর্ক থাকা হয় সেই বিষয়ে কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে রেখেছেন। এবং অন্যদিকে তিনি বলেছেন যে ক্যাম্পাসে যেন কোনো ধরনের অস্থিতিশীলতা না হয়, ক্যাম্পাসকে স্থিতিশীল রাখার জন্য ছাত্রদলের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য এবং সংযম দেখানো হচ্ছে। অন্যদিকে ছাত্র শিবিরের নেতা ডাকসু ভিভি সাদিক কাইয়ুম তিনি যে কথাটি বলেছেন, তিনি ছাত্রদলের বিরুদ্ধে ভয়ের সংস্কৃতি আনার অভিযোগ তুলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে হল দখলের রাজনীতি সেটি আসলে যে ফিরতে দেওয়া হবে না। এবং ক্যাম্পাসে অন্যদিকে যে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু যেটি বলা হয়েছে যেন ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে সেই জন্য তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং অন্যদিকে শিবিরের পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টি চাওয়া হয়েছে। রবিন, শিক্ষকরা এবং বিশেষ করে ছাত্র রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন, বিশ্লেষকরা কি বলছেন? না, বিশ্লেষকরা যে কথাটি বলেছেন, যদি ক্যাম্পাসে স্থিতিশীলতা অর্থাৎ সুষ্ঠু শিক্ষার পরিবেশ যদি বজায় রাখতে হয় তাহলে ছাত্র সংগঠনগুলোকে তাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অর্থাৎ ক্যাম্পাসে সংঘাত কিংবা হানাহানি, মারামারি এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে তাহলে স্বাভাবিকভাবে শিক্ষাঙ্গনে একটি নেতিবাচক প্রভাব পড়বে এবং যে পাঠ্যসূচিতে সে জায়গাতে যেন অভিভাবক সংগঠনগুলো দায়িত্বশীল একটি জায়গাতে তারা যেন ভূমিকা পালন করেন, তাদেরকে যেন নিয়ন্ত্রণে রাখেন ছাত্র সংগঠনগুলোকে, সে আহ্বানও কিন্তু যে বিশ্লেষকরা জানিয়েছে। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। হঠাৎ ছাত্র রাজনীতির উত্তাপ রূপ এবং এক্ষেত্রে জাতীয় রাজনীতিতে প্রভাব এবং সামগ্রিকভাবে বিষয়টা বিশ্লেষণ নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক রবিন। এদিকে দেশে কোনো দলের একক আধিপত্যবাদ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের গণসমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। সারা দেশের বিপুল নেতাকর্মী সহ যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ফ্যাসিবাদী আমলে আলেম সমাজের ভূমিকা তুলে ধরেন দলটির আমির মামুনুল হক। অভিযোগ করেন সরকারের কূটনৈতিক ব্যর্থতার দায়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজগুলো বারবার আটকে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, আগামী দিনে সংসদ এবং রাজপথ থেকে একযোগে আন্দোলন করবে 11 দলীয় ঐক্য। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠছে। হুঁশিয়ারি দেন, দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ বরদাস্ত করবে না 11 দলীয় ঐক্য। কেন আজকে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে হলো? তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণে আসতে হবে। এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব। সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী 90 দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে বিরোধী দল রাজপথে গেল, এখনো
সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। আন্দোলনের নামে অরাজকতা করলে রাজপথেই মোকাবেলার হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা। জানিয়েছেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় দেয়া হবে না। হাসান ওয়ালির রিপোর্ট। 2 দশক পর বড় ম্যান্ডেটে ক্ষমতায় আসায় উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে সরকার ও বিএনপি এখন একাকার। দিবস কেন্দ্রিক আয়োজন ছাড়া অনেকটাই নীরব নয়াপল্টন কার্যালয়। আওয়ামী শাসনের দমন পীড়নেও রাজপথে হার না মানা দলটি ব্যস্ত সংগঠন গোছাতে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী দলের মতভেদ এখন গড়িয়েছে রাজপথে। সংবিধান সংস্কারের দাবিতে অনড় বিরোধী দল, অন্যদিকে বিএনপির অবস্থান সংশোধনের পক্ষে। এই দুই শব্দের লড়াইয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। 2 মাসের মধ্যে বিরোধী দলের রাজপথে এমন আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। অরাজকতা সৃষ্টি করতে চাইলে বিএনপি মাঠে নামবে বলে হুঁশিয়ারি নেতাদের। দেশটাকে অরাজকতা সৃষ্টি করে এদেশের জন্য গণতন্ত্র আর না আসতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব না। যারা নামবে দেশের জনগণের বিরুদ্ধে, আমরা তখন তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। রাজপথের সংঘাত এড়িয়ে সংসদীয় বিতর্কের মাধ্যমে এই সংকটের যৌক্তিক সমাধান সম্ভব বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এই সংসদ চলবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। কিন্তু তার আগেই, ঘোড়ার আগে তো গাড়ি জোড়া যায় না। বিএনপি নেতারা বলছেন লক্ষ্য এখন দ্বিমুখী। একদিকে রাষ্ট্র মেরামত, অন্যদিকে দল পুনর্গঠন। তবে রাজপথে বিরোধী দলের কর্মকাণ্ডের ওপর সজাগ দৃষ্টি রাখছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এনসিপি নেতৃত্বে স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের জয়ের আশা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের। সাবেক যুবদল নেতা ইসহাক সরকারের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এদিকে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সময় সংবাদকে জানিয়েছেন, অপরাধী নয় এমন আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাদের জন্য খোলা আছে এনসিপির দরজা। জুলাইয়ের উত্তাল রাজপথ থেকে নির্বাচনী মাঠ পেরিয়ে সংসদে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনীতির মাঠে নতুন এই দলটি বছর জুড়েই ছিল আলোচনা আর সমালোচনায়। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এর মধ্যে বিভিন্ন দলের বঞ্চিত নেতাকর্মীদের টার্গেট করে এগোচ্ছে এনসিপি। সম্প্রতি চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপি নেতা মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লার বৈঠক উস্কে দিয়েছে নতুন বিতর্ক। সেই সাথে গুঞ্জন আছে এনসিপিতে যোগ দিতে পারেন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। সব গুঞ্জনকে সত্যি করেই শুক্রবার রাজধানীতে ঘটা করে এনসিপিতে যোগ দিলেন ঢাকা 7 আসনে স্বতন্ত্র নির্বাচন করা যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার। একই সাথে যোগ দেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি সহ বেশ কয়েকজন। এ সময় নাহিদ ইসলাম বলেন, তরুণরাই স্থানীয় সরকার নির্বাচনে হবে এনসিপির তুরুপের তাস। আমরা তরুণদেরকে আহ্বান জানাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের শক্তির জয় জয়কার হবে এবং সেটা এনসিপির সমর্থনই হবে। এর আগে সময় সংবাদকে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, আর কাদের জন্য খোলা থাকছে এনসিপির দরজা। বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, আওয়ামী লীগ বলেন, গণ অধিকার, যে কোনো রাজনৈতিক দল যারা এনসিপির আদর্শটাকে ধারণ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং 2, যাদের পূর্বে ফ্যাসিস্টের যে কাঠামো, যার মধ্য দিয়ে তারা মানুষের জুলুম করেছে, নির্যাতন করেছে, এটার সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, তারা যে কেউ আমাদের দলে চাইলে আসতে পারে। দলের মধ্যমপন্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সম্প্রতি অনেক সদস্যই এনসিপিতে যোগদান করছেন বলে মনে করেন দলের এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশে তেল সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরই মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। বর্তমান সরকার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে বলে এ সময় জানিয়েছেন মন্ত্রী। সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা,
দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে। আমি ডিসি সাহেবকে বলেছি, আমার ওনারা নিয়ম করেছেন, এটার দিকে আরো নজর দিতে হবে। কেউ যেন কোনোভাবেই তেল বিক্রি করে ফায়দা না করতে পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। এদিকে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে তেল ও গ্যাসের মজুদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটের বাসিয়া খাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হলেও এর পুরো চাপ ভোক্তাদের ওপর পড়তে দেবে না সরকার। আমরা তেলেও আমদানি নির্ভর, গ্যাসেও এখন আমদানি নির্ভর, কিন্তু এটির জন্য বড় কোনো সাস্টেইনেবল স্টোরেজ তৈরির উদ্যোগ আমরা নেই। এই সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহের ভোগান্তি কিছুটা কমেছে। পাম্প কর্তৃপক্ষ আর গ্রাহকরা বলছেন, ফুয়েল পাস অ্যাপের ব্যবহার আর তেলের সরবরাহ বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। তবে ছুটির দিনে ডিপো থেকে বাড়তি তেলের চালান না পাওয়ার অভিযোগ করছে কিছু ফিলিং স্টেশন। জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে বিভিন্ন যানবাহনের লম্বা সারির চিত্রে কিছুটা পরিবর্তন না হলেও ভোগান্তি কিছুটা কমেছে। 5 থেকে 7 ঘন্টা জ্বালানি সংগ্রহের অপেক্ষার সময় কমে 2.5 ঘন্টায় নেমেছে। আগের শুক্রবার আমি ভরছিলাম, তখন হইতেছে আমি 640 নম্বর সিটে ছিলাম। এখন মোটামুটি 150 জন পরে আসছি। 150 জন মানে আগেতে তুলনায় সিরিয়ালটা কমছে। দ্রুততম সময়ের মধ্যে সরকারের একটা ভালো একটা পদক্ষেপ দরকার। আজকে অন্য দিনের চেয়ে একটু কম মনে হচ্ছে আর কি। ভোগান্তি কিছুটা কমার পেছনে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের সুবিধা দেখছেন গ্রাহকরা। তারা বলছেন, বাড়তি দামের কারণে প্রভাব পড়েছে বিক্রিতেও। রিজার্ভটা কেউ না করতে পারে, এটা নিঃসন্দেহে ভালো দিক। এটা হওয়া উচিত ছিল আগেই। ফুয়েল পাস হওয়াতে সবাই একবার করে নিতে পারতেছে, বেশি করে নিতে পারতেছে না। আগে যে একবার যা 2বার নিতে পারতো বা 3বার নিতে পারতো, ওই সুযোগটা এখন নাই। এক সময় মনে করেন আরো প্রকট ছিল, সেই প্রকট থেকে কিছুটা উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছে। এক ধাপে লিটারে 20 টাকা বাড়াটা মোটেও ঠিক হয় নাই। ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি বেশিরভাগ পাম্প কর্তৃপক্ষের। তবে ডিপো থেকে চাহিদা মাফিক জ্বালানি তেল না পাওয়ার অভিযোগও আছে কারো কারো। বৃহস্পতিবার আমাদের গতকালকে 27,000 দিছে, এই কারণে অক্টেন 27,000 বলতে 2 গাড়ি, যেটা শুক্রবার বন্ধ থাকবে, বৃহস্পতি শুক্র এই 2 দিনের তেলটা গতকাল কিনতেছে, তাতে মনে হচ্ছে যে আর আমাদের বাড়তি দেয় না। ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে বাইকাররা তুলনামূলক শৃঙ্খলা বজায় রাখায় এই অ্যাপ অন্যান্য যানবাহনের জন্য উন্মুক্ত করার দাবি উঠেছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে, সংক্রমিত হয়েছে প্রায় 1400। এদিকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবহাওয়া পরিবর্তনজনিত নানা রোগ। গেল কয়েকদিন ধরে বেড়েছে তাপমাত্রা, তীব্র গরমে দেখা দিচ্ছে নানা রোগ। আবহাওয়া পরিবর্তনজনিত এসব রোগে আক্রান্তদের বেশিরভাগই শিশু। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন অভিভাবকরা। গরম বাড়ার কারণে অ্যালার্জির একটা সমস্যা হইতেছে। হঠাৎ করে কালকে রাত থেকে প্রচন্ড জ্বর ওঠার পরে আবার দেখি শরীরে রেশ দিয়ে পড়ে গেছে। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও। 6 দিন ধরে জ্বর, পরে র্যাশ হচ্ছে, পরে আমি হসপিটালে নিয়েছিলাম, পরে বয়সের কারণে প্রথম ভর্তি নেয়। আবহাওয়া পরিবর্তনজনিত রোগ ও হামের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। এই গরমে বেশি বাইরে না হওয়া, একটু ছাতি নিয়ে চলাফেরা করা অথবা একটু ছায়ার ব্যবস্থা করা, তাতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এ সময় সামান্য অসুস্থতাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশের 7 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এর মধ্যেই সুখবর দিল আবহাওয়া দফতর। একদিন পর ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উজানের ঢলে রয়েছে আকস্মিক বন্যার শঙ্কা। বৈশাখের রুদ্ররূপ দেখাচ্ছে প্রকৃতি। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। রাজধানী সহ দেশ জুড়েই বইছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে বাড়ছে অস্বস্তি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের। গরম যে পরিমাণ পড়ে
মানুষের সহ্য হওয়ার মতো না। দেখা যাচ্ছে অল্প হাঁটলেই টায়ার্ড হয়ে যাচ্ছি। বের হলে মানে পানি খাইতে খাইতে মনে হয় যে ব্যাগে যা টাকা থাকে পানির পিছনে সব টাকা জায়গা। সরকারি বা বেসরকারি কোনো সংস্থা থেকে যে সামান্য একটু পানি বা রিফ্রেশমেন্টের জন্য যদি কোনো কিছু করা যেত তাহলে অবশ্যই ভালো হতো। আবহাওয়া অফিস বলছে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা শনিবারের পর থেকে কমতে পারে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহটা আগামী কালকেও তো কিছু কিছু জায়গায় থাকবে, তারপরে এটা অনেকটা প্রশমিত হয়ে যাবে এবং এসব বৃষ্টিপাতটা বাড়বে এবং আমরা ভারী বৃষ্টিপাত আশঙ্কার জন্য কিন্তু আমরা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জন্য ভারী বর্ষণের একটা সতর্কতা জারি করছি এবং এটা 25 তারিখ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 96 ঘন্টার জন্য। এবং এ সময় কিন্তু দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত হবে, তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে। এছাড়া হাওড় জনপদে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র বলছে উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল, ঝুঁকিতে কৃষকের ফসল। যে স্কেলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে ওরকম যদি চলমান থাকে তাহলে হাওড় অঞ্চল এবং নদী সংলগ্ন যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিছুটা বন্যার ঝুঁকি রয়েছে। এর ফলে আমাদের প্রাইমারি ক্ষতিটা হয়ে যায় ফসলের উপরে। বিরূপ আবহাওয়ায় একদিকে যেমন পানির জন্য হাহাকার, অন্যদিকে পানির নিচে কৃষি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে মক্কার প্রতিটি প্রান্ত এখন শুভ্র পোশাকে আবৃত হজ যাত্রীদের পদচারণায় মুখরিত। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মক্কায় দিনরাত কাজ করে যাচ্ছে বাংলাদেশ হজ মিশন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। আজ পবিত্র জুমাবার, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে লক্ষ লক্ষ হাজি বাইতুল্লাহর দিকে রওনা হয়েছিল। তারা নামাজ আদায় করে ফিরে এসেছে নিজ নিজ গন্তব্যে। ঢাকার হজ ক্যাম্প থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেন বাংলাদেশি হজযাত্রী সহ যারা আছেন তারা যেন নিয়মিত বেশি বেশি পানি পান করে এবং ছাতা ব্যবহার করে, কারণ গরমের তীব্রতায় অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। বাংলাদেশের হজ মিশনের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই পর্যন্ত 18 তারিখ থেকে এ পর্যন্ত 1000-এরও বেশি হজযাত্রী তারা চিকিৎসা সেবা নিয়েছে এবং এখানে চিকিৎসক যারা আছেন তারাও বলেছেন যে হজযাত্রীদের মধ্য থেকে বেশিরভাগই তারা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। তো এই জন্য ঢাকার হজ ক্যাম্প থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন একদমই ঠান্ডা পানি পান না করে এবং বেশি বেশি যেন পানি পান করে, ছাতা ব্যবহার অবশ্যই যেন ছাতা ব্যবহার করে। আমরা জানি যে এবছর প্রেমময় হজ আদায়ের লক্ষ্যে ৭৮,৫০০ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন। গত 18 এপ্রিল শুরু হওয়া এই ফ্লাইট চলবে 21 মে পর্যন্ত। এই ছিল আমার কাছে হজ ক্যাম্প থেকে সবশেষ খবর। জ্বালানি তেল আর পরিবহন খরচ বৃদ্ধির দোহাইয়ে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার ওপরে। তবে স্বাভাবিক হতে শুরু করেছে বোতলজাত সয়াবিন তেলের বাজার। তপ্ত গরমে শরীর যেমন পুড়ছে তেমনি নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম আর বাজারের উত্তাপে পুড়ছে ক্রেতার পকেটও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা জানান পটল, ঢেঁড়সের মতো সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার ওপরে। বেগুন, বরবটির কেজি 100 টাকা, লাউ, পেঁপে 80 আর করলা বিক্রি হচ্ছে 70 টাকায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে কাঁচা বাজারের এ অবস্থায় ক্ষুব্ধ ক্রেতারা। একটা দুটো দাম কমলেও কিন্তু সেটা দিয়ে তো একটা দুটো দিয়ে তো সংসার চলে না। যত দিন যাচ্ছে সবকিছুর দামই তত বাড়ছে। এদিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করলেও দাম কমেনি খোলা সয়াবিন ও পাম তেলের। এর মধ্যে আবার খোলা চিনি ও লবণের দাম বাড়ছে বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তেল যেই গায়ের যা তাই বিক্রি হচ্ছে। গায়ে লাগার থেকে লবণ 5 টাকা কমে, কিন্তু এখন গায়ে দামে লবণ কিনতেছে। যে চিনি ছিল এক সপ্তাহ আগে 105, এখন 110 টাকা। তবে পাইকারি বাজারে ডিমের দাম স্থিতিশীল থাকলেও খুচরা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রতি ডজনের দাম ঠেকেছে 130 থেকে 140 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। লোহা বা ইস্পাতে তৈরি পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়াকে বলে মরিচাজনিত ক্ষয় বা করোশন। বিভিন্ন ধাতুর ক্ষয় ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে অবকাঠামোকে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ করোশন ইঞ্জিনিয়ার্সের তথ্য বলছে বিশ্বে প্রতি বছর করোশন বা ক্ষয়ের কারণে ক্ষতি হয় প্রায় $2.5 ট্রিলিয়ন, যা বৈশ্বিক জিডিপির প্রায় 3%।
এমন প্রতিবাদে এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড করাপশন সচেতনতা দিবস। লোহা ইস্পাতের কংক্রিটের ভরে টিকে আছে রাজধানী ঢাকার কত শত আবাসন, কত শত স্থাপনা। কিন্তু কংক্রিটের ভেতরের স্টিল ক্ষয়ে গেলে সেতু, বাড়ি সহ বিভিন্ন কাঠামোর সহনশীলতা কমে যায়, যা যে কোনো দুর্যোগে বাড়ায় ক্ষয়ক্ষতির মারাত্মক ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে এই ক্ষয় সময়মতো শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে ধীরে ধীরে ভেঙে পড়বে সেতু, ভবন, রাস্তা। ঝলমলে এই নগরী নিমিষেই পরিণত হবে পরিত্যক্ত ভাগাড়ে। কংক্রিটের ভিতরে যে স্টিল থাকে, স্টিলের আমাদের যে রড থাকে, সেই রড আসলে করোশনে এটা মরিচা পড়ে এটা নষ্ট হয়ে যায়। শুধু তাই না, এইটা করোশনের কারণে ফুলে যায়। ফুলার ফলে কংক্রিটে একটা চাপ আসে, তার কারণে কংক্রিট ফেটে যায়, ফেটে খুলে খুলে পড়ে যায়। এই বিশেষজ্ঞের শঙ্কা, ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্বল অবকাঠামো আরও দ্রুত ভেঙে পড়তে পারে, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। আমাদের দেশে বড় ভূমিকম্প হলে আমাদের যত না স্ট্রাকচারাল ডিজাইন ফল্ট বা কনস্ট্রাকশন ফল্টের জন্য হবে ক্ষতি, তার থেকে মেইনটেনেন্সের অভাবে করোশনে বাড়িঘর যেগুলো অলরেডি ক্ষতিগ্রস্ত, সেগুলো সবচেয়ে বেশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ কাজে সঠিক উপকরণ নির্বাচনের পাশাপাশি সঠিক গবেষণা, প্রযুক্তি ও পরিকল্পনাই হতে পারে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। বাইরে থেকে মজবুত মনে হলেও ভেতর থেকে করোশন বা ক্ষয় ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে বিভিন্ন ধরনের অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো রক্ষণাবেক্ষণ না করলে এই ছোট ছোট ক্ষয়ই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে ইরান। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, রাতেই তেহরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছাতে পারে। দলটিতে থাকতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সংবাদ মাধ্যম বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে যাচ্ছেন তিনি। এদিকে মার্কিন সমরমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন, নৌ অবরোধ আরও জোরদার করা হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় সম্প্রতি যুদ্ধবিরতিতে যায় ইরান, যুক্তরাষ্ট্র। তবে গেল ৮ এপ্রিল ২১ ঘন্টার দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এবার ওয়াশিংটন তেহরান দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, রাতেই তেহরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছাতে পারে। দলটিতে থাকবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানি সংবাদ মাধ্যম বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে যাচ্ছেন তিনি। সফরের আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপ করেছেন তিনি। এদিকে চুক্তি করতে ইরানের প্রতি ফের হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ার করে বলেছেন, নৌ অবরোধ আরও জোরদার করা হচ্ছে। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। হেগসেথ দাবি করেন, ইরানের আরও 2টি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে 93%। কে কত আসন পাবে সেই হিসাব মেলাতে শুরু করেছে তৃণমূল ও বিজেপি। প্রকাশ্যে আত্মবিশ্বাসী হলো বিপুল সংখ্যক ভোট পড়ায় দুই দলের মধ্যেই দুশ্চিন্তা দেখা দিয়েছে। এদিকে ভোট কেন্দ্র থেকে এরই মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজ জিতলেও সবাইকে হতাশ করেছে স্পিন ডিপার্টমেন্ট। বিশ্বকাপের আগে তাই তানভীর মিরাজদের আরও পরিণত হতে বললেন বিসিবি কোচ সোহেল ইসলাম। মেগা ইভেন্টের জন্য এখন থেকেই ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতা আনারও পরামর্শ দিয়েছেন সোহেল। দীর্ঘদিন বাংলাদেশে যারা স্পিন করছে, লিড করছে, তারা আসলে ওই ধরনের উইকেটে বোলিং করে অভ্যস্ত। তো এখন যেহেতু পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট হচ্ছে, তো সেখানে স্পিনারদেরকে অবশ্যই আরও ভালো হতে হবে। সেটা স্কিল ওয়াইজ, সেটা পরিকল্পনা কেমন হবে, এইগুলো আসলে ডিপেন্ড করছে। শান্ত বলেন, মিরাজ বলেন বা হৃদয় আছে, এরা কিন্তু বড় ইনিংস যখন খেলছে তখন তো আসলে মিডল ওভারগুলোতেও তাদের ব্যাটিং করার এক্সপিরিয়েন্স আছে। তো এইগুলোর পরে ট্রাস্ট রাখা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। উত্তপ্ত ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামায়াতের। ক্যাম্পাস নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে থাকার ঘোষণা। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। অরাজকতা হলে ছাড় নয়।
এবং এনসিপিতে যোগ দিলেন যুবদলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্য দরজা খোলা, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।